আসসালামু আলাইকুম। ইফাতারা সুরভি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি ঢাকা এবং চট্টগ্রাম বিমানবন্দরে। প্রথমে যাব ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আর সেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট তামজিদ সুমন। তামজিদ, মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন ফ্লাইট বাতিল হওয়ার প্রেক্ষাপটে এই মুহূর্তে বিমানবন্দরের অবস্থা আপনি কেমন দেখছেন এবং কর্তৃপক্ষ কি বলছে? সুরভি, আসলে এই মুহূর্তে যে প্রবাসী বাংলাদেশি আছেন তারা অনেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে এই এয়ারপোর্টে এসেছেন, কারণ তাদের নির্ধারিত ফ্লাইট ছিল এবং এই ফ্লাইটের বিভিন্ন সময় ছিল। যেমন আজকে সকালেও অনেক ফ্লাইট ছিল, বিকেলে ফ্লাইট আছে, সেগুলোও ক্যান্সেল করা হয়েছে। সকাল থেকে কিন্তু মধ্যপ্রাচ্যগামী ২৭টি ফ্লাইট এরই মধ্যে ক্যান্সেল করা হয়েছে এবং সেই ফ্লাইটগুলোই বাতিল হওয়ার কারণে বিপাকেই পড়তে হচ্ছে এই প্রবাসী যে বাংলাদেশিরা আছেন তাদের। কারণ এদের সাথে কথা বলে দেখা গেছে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। কারো হয়তো ২ দিন ৩ দিন ভিসার মেয়াদ আছে, তাদের এই ২-৩ দিনের মধ্যেই যেতে হবে। আবার এমন অনেকে আছেন যে গতকাল থেকে এসেছেন কিন্তু তারা বুঝতে পারছেন না কি করবেন, এবং তাদের এই মুহূর্তে কথা বলে যেটি জানতে পেরেছি, অনেকেরই আসলে থাকার ব্যবস্থা যেটি করার কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে, কিন্তু তাদের অভিযোগ আমরা পেয়েছি যে তাদের আসলে থাকার ব্যবস্থা তারা পাচ্ছেন না এবং তারা কি করবেন সেটিও তারা বুঝতে পারছেন না, চলে যাবেন কিনা। তাদের ব্যাখ্যা মতে যদি তারা এখন গ্রামের বাড়িতে চলে যান এবং আবার যদি ফ্লাইট চালু হয় তখন যদি আসেন সেই সময়টা তারা মেলাতে পারবেন কিনা। কারণ যদি স্বাভাবিক পরিস্থিতি হয়ে যায় তাহলে আগামীকালকেই যদি ফ্লাইট হয়ে যায় তাহলে তারা যদি চলে যান সেটি তারা সেই ফ্লাইট কীভাবে ধরবেন। এবং তারা আবেদন জানাচ্ছেন সরকারের পক্ষ থেকে যে যেন এই এয়ারপোর্টের আশেপাশে তাদের থাকার ব্যবস্থা করা হয় এবং দ্রুত এই ফ্লাইট চালু হওয়া না পর্যন্ত তাদের বিষয়ে সরকারের একটি সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আমরা যদি আরেকটু কথা বলি তাহলে আমরা অসমর্থিত সূত্রেই যদি বলি যে আমাদের অনেক পরিচিত মানুষ রয়েছে রিয়াদ, জেদ্দার মতো জায়গাগুলোতে। সকাল থেকে আমার সাথে ২-৪ জনের কথাও হয়েছে। ওখানে তাদের দেয়া তথ্য অনুযায়ী তা এখন পর্যন্ত কিন্তু ওই জেদ্দা এবং রিয়াদ, দুবাই এয়ারপোর্ট বন্ধ রয়েছে। অর্থাৎ এখান থেকে যে ফ্লাইটগুলো যাবে সেটির সম্ভাবনা এই মুহূর্তে খুবই কম, কারণ এটি স্বাভাবিক হতে সময় লাগবে। এবং আমি যদি একটু তথ্য দিই, প্রায় ১৬০০-র মতো ফ্লাইট, বিভিন্ন দেশ থেকে ১৬০০-র মতো ফ্লাইট এই মধ্যপ্রাচ্যে যাওয়ার যে ফ্লাইটগুলো নামার কথা সেগুলো কিন্তু ক্যান্সেল হয়েছে। এবং আমাদের ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু এখন পর্যন্ত ২৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এবং এই যে তালিকা চার্টে যে দেয়া আছে আরও যে ফ্লাইটগুলি, সেগুলো নিয়েও শঙ্কা রয়েছে। কারণ দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত যে ফ্লাইটগুলি যাওয়ার কথা রয়েছে সেগুলোর বিষয়ে বিমান কর্তৃপক্ষ এবং এজেন্সিদের সাথে এই প্রবাসী বাংলাদেশি যারা যাবেন তাদের গন্তব্যে তারা কথা বলেছেন। তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে এখন পর্যন্ত যে এই ফ্লাইটগুলো ছেড়ে যাবে, কিন্তু সেটির সম্ভাবনা আসলে কতটুকু বাস্তবতার নিরিখে এই ফ্লাইটগুলো আদতে আজকে ছাড়বে কিনা সেটি নিয়ে শঙ্কা রয়েছে। এবং এই বিষয়গুলো নিয়েই চিন্তিত হয়ে পড়েছেন যাত্রীরা। তারা বলছেন যদি ফ্লাইট না ছাড়ে তাহলে তাদেরকে যেন এখানে থাকার ব্যবস্থা করা হয় এবং সেক্ষেত্রে তাদের যে দুর্ভোগ সেটি একটু কমবে। তবে দুর্ভোগের চিত্রটি আসলে এই বিমানবন্দরে এসে দেখতে পেয়েছি। যাত্রীরা এখানে অপেক্ষা করছেন দীর্ঘ সময় থেকে, গতকাল থেকেই অপেক্ষা করছেন। তাদের ফ্লাইট অনেকের বাতিল হয়ে গেছে এবং আজকে যেগুলো ফ্লাইট যাওয়ার কথা সেগুলো বাতিল হওয়ার পর্যায়ে রয়েছে এবং তারা অপেক্ষা করছেন। তারা আশা করছেন যে হয়তো এটি সুরাহা হবে, তবে এখন পর্যন্ত সুরাহা যেহেতু হয় নাই সে কারণে তারা ভোগান্তিতে পড়েছেন। সুরভি। তামজিদ, আপনি আমাদের সাথেই থাকুন। এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, মধ্যপ্রাচ্যগামী কতগুলো ফ্লাইট এখন পর্যন্ত বাতিল করা হয়েছে এবং বিমানবন্দরে আসা যাত্রীরা কি বলছেন? হ্যাঁ সুরভি, আজকে সকাল থেকে যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে 7টি আন্তর্জাতিক ফ্লাইট আগমনী ছিল এবং 3টি আন্তর্জাতিক ফ্লাইট বিভিন্ন
দেশে যাওয়ার কথা ছিল। তো সকাল থেকে আমরা যেটা জেনেছি 10টি আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়ে গেছে, এর মধ্যে বাতিল করা হয়েছে। আর সকাল থেকে ঘোষণা করা হয়েছে যে মধ্যপ্রাচ্যগামী সব ধরনের ফ্লাইট চলাচল বাতিল করা হবে এবং এরপর থেকে যে সকাল 7:30টায় মাস্কাট থেকে সালামিয়ারের একটি ফ্লাইট আসার কথা ছিল এবং সেটি আবার 8:30 নাগাদ মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল এবং সেখানে প্রায় 350 থেকে 400 যাত্রীর যাওয়ার কথা ছিল এবং সেটিও শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। এই কারণে যে আজকে সকাল থেকে আমরা যেটা দেখেছি, যারা মধ্যপ্রাচ্যের সিংহভাগ মানুষ যে আসা যাওয়া করে চট্টগ্রাম থেকে এবং চট্টগ্রামে বিপুল সংখ্যক প্রবাসী থাকায় ঈদকে সামনে রেখে তারা আসলে দেশের সাথে যেই যোগাযোগ যেই চেষ্টা করা হয়েছিল সেটি কিন্তু শেষ সময়ে এসে আসলে বন্ধ হয়ে গেছে। আমাদের বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দরে যে এয়ারফিল্ডগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণেই মূলত ফ্লাইট চলাচল বিঘ্ন হয়েছে এবং সে কারণে চট্টগ্রাম থেকে আসলে ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে। তো আমরা এখানে এখন যে যাত্রীগুলো দেখছি সেগুলো কিন্তু অধিকাংশ সৌদি আরব যাত্রী এবং তারা বিভিন্ন হজে ওমরা করতে যাচ্ছেন। তো তারাও এক ধরনের অনিশ্চয়তার মধ্যে আছেন যে তারা শেষ সময়ে যেতে পারবেন কিনা, এরকম একটা সংশয়ের মধ্যে পড়েছেন। তারপরেও তারা বলেছেন তারা মহান আল্লাহর দরবারে হাজিরা দিতে যাবেন, হয়তো তারা সেই কারণে যেতে পারেন বা এই সব বিষয়ে এখনও পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে তেমন কোনো সিদ্ধান্ত আসেনি যে তাদের ব্যাপারে কি করা যায়। তবে বাংলাদেশ বিমানের বেশ কোটি ফ্লাইট বাতিল হওয়ার কারণে ইতিমধ্যেই একটা সমস্যা দাঁড়িয়েছে যে যেসব যাত্রীরা আসলে যেতে পারছে না তাদের অনেকেরই আসলে শেষ সময়ে ভিসা জটিলতার সংকটে পড়বেন এমনটিও জানিয়েছেন। তো সুরভি এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম ফ্লাইট বন্ধের খবর। অন্য প্রসঙ্গ, ঠাকুরগাঁওয়ের মানুষের মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 250 শয্যার জেনারেল হাসপাতালকে 500 শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বলেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রক্রিয়া এগিয়ে নিতে হাসপাতালের অবকাঠামো ও শয্যা সংখ্যা বৃদ্ধি অপরিহার্য। পাশাপাশি হাসপাতাল পরিচ্ছন্ন রাখা, চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে যা যা প্রয়োজন তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ চাহিদাপত্র পাঠালে তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। একটা মেডিকেল কলেজ করার সিদ্ধান্ত হয়ে গেছে, সাইট আপনার ঠিক করা হয়েছে। মেডিকেল কলেজ চালে আমাদের হাসপাতাল আরো উন্নত হবে। আমরা চেষ্টা করবো এদেরকে 500 বেডে উন্নীত করবার এবং আমাদের এই এলাকার মানুষ যেন স্বাস্থ্য সেবা পায় সেই বিষয়ে আমরা সবসময় সজাগ থাকবো। সিভিল সার্জন আছেন, তাকে অনুরোধ করবো স্বাস্থ্য ব্যবস্থাটা ঠাকুরের জেলাতে যেন আপনার ভালো হয়, সাধারণ মানুষ যেন স্বাস্থ্য সেবা পায়, সেই অনুযায়ী নিজেদের সীমিত সম্পদ দিয়েও যেন আমরা কাজ করতে পারি। পাবনার ঈশ্বরদীতে চাঞ্চল্যকর দাদি নাতনি হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় গতকাল সন্দেহভাজন 3 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, নিহত বৃদ্ধা দাদি সুফিয়া বেগমের মেয়ে মর্জিনা খাতুন বাদী হয়ে গতরাতে ঈশ্বরদী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে রাতে রাব্বি মণ্ডল, শরীফুল ইসলাম ও অপর একজনকে আটক করেছে পুলিশ। পুলিশ আরও জানায়, আটককৃতদের থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুব শিগগিরই মামলার রহস্য উদ্ঘাটন হবে। শুক্রবার মধ্যরাতে ঈশ্বরদী উপজেলার ভবানীপুর উত্তরপাড়া গ্রামে কান্নাকাটির শব্দ শুনে স্থানীয়রা বাইরে বের হলেও কিছুক্ষণ পর শব্দ থেমে গেলে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যান। শনিবার সকালে বাড়ির উঠানে দাদি সোফিয়া বেগমের রক্তাক্ত মরদেহ এবং বাড়ি থেকে কিছু দূরে সরিষা খেতে নাতনি জামিলার লাশ উদ্ধার করে পুলিশ। পটুয়াখালীর 10 মিনায় গণ অধিকার পরিষদের ইফতার পার্টিতে দলটির সভাপতি, সদ্য নির্বাচিত সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী নুরুল হক নূরের উপস্থিতিতে সাংবাদিকের ওপর হামলা করেছে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের 10 মিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথমবার 10 মিনা আগমন ঘিরে গণসংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করে দলটি।
অনুষ্ঠানে অনেকে ইফতার সামগ্রী না পাওয়ায় হট্টগোলের সৃষ্টি হয়। এই ঘটনার ভিডিও ধারণ করলে দৈনিক মানব জমিন পত্রিকার দশমিনা উপজেলা প্রতিনিধি শাফায়েত হোসেনের উপর হামলা চালায় ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা। পরে স্থানীয় বিএনপির নেতাকর্মী তাকে উদ্ধার করে। ইলিশের পোনা জাটকা সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর জেলার পদ্মা মেঘনা নদী, ভোলার মেঘনা, তেঁতুলিয়া নদীসহ দেশের অন্যান্য নদী, অভয়াশ্রম এলাকায় 2 মাসের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। 1 মার্চ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়ে তা আগামী 30 এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং নদীতে জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিত করতে প্রতি বছর মার্চ ও এপ্রিল 2 মাস নদীতে সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ করে আসছে সরকার। এই কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার 60 নং এলাকা থেকে চর আলেকজান্ডার পর্যন্ত প্রায় 100 কিলোমিটার নদী এলাকায় জাল ফেলা, মাছ আহরণ, ক্রয় বিক্রয়, মজুত ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ অবস্থায় বেশি বিপাকে পড়েছেন জেলার 40,000-এরও বেশি নিবন্ধিত জেলে। সরকারের দ্বারা দাবি একটু এই যে আমরা দুটো চাল দেয়, চাল দিয়ে তো আমার কোনো কিছু হয় না। কিস্তিগুলো যদি না নেয় তাইলে আমরা এই 2 মাস আলহামদুলিল্লাহ একটু কোনোরকম এই যেই চালগুলো আমাদেরকে দেয়, মনে করেন এই চালগুলো দিয়ে কোনোরকম জিপতলিয়া খাইতে পারব। অভিযান সফল করতে জেলেদের সার্বিক সহায়তার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। জাটকা ধরা প্লাস এই বিষয়ে তাদের মধ্যে কোনো অনুভূতি জাগতে না পারে আমরা চেষ্টা করব তাদেরকে মোটিভেশন দিয়ে জাটকা নিধন বা জাটকা ধরা থেকে বিরত রাখার জন্য। ভোলার মেঘনা, তেঁতুলিয়া নদীসহ 190 কিলোমিটার এলাকা ও অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ সময় জেলেদের খাদ্য সহায়তা দেওয়ার চেয়ে ঋণের কিস্তি বন্ধ রাখার ব্যাপারে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে জেলেরা। এই রমজান মাস আমাকে চলতে খুব কষ্ট হবে জেলেতে। এই 2 মাসের কিস্তিটা বন্ধ করে দিলে আমাকে সাধারণ মানুষের ভালো হয়। পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদী থেকে রাঙ্গামালী পর্যন্ত প্রায় 50 কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এতে পটুয়াখালী জেলায় প্রায় 1 লাখ জেলে কর্মহীন হয়ে পড়বেন। তবে এর মধ্যে 50,750 জন নিবন্ধিত জেলেকে 2 মাসে 40 কেজি করে সরকারি চাল সহায়তা দেওয়ার কথা রয়েছে। আর নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করতে গিয়ে ধরা পড়লে 1 বছর থেকে 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ 5,000 টাকা জরিমানা সহ উভয়দণ্ড হতে পারে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। দক্ষ, অভিজ্ঞ ও ক্লিন ইমেজের কর্মকর্তাদের ক্লাবের পরিচালনা পর্ষদে দেখতে চায় মোহামেডান সমর্থক দল। রাজধানীর মতিঝিলে ক্লাব প্রাঙ্গণে এই সংক্রান্ত সংবাদ সম্মেলন করেছেন নেতৃবৃন্দ। এবারের নির্বাচনে সভাপতি পদের জন্য বরকতুল্লাহ বুলু, জয়নুল আবেদিন ফারুক, সাজেদ এ আদেল ও শওকত আজিজ রাসেল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পরিচালক পদের জন্য উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন লোকমান হোসেন ভূঁইয়া। দীর্ঘ 5 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ইতিহাসের সর্বোচ্চ মনোনয়নপত্র বিক্রি করেছে মোহামেডান। 17টি পদের বিপরীতে বিক্রি হয়েছে 36টি মনোনয়নপত্র। আগামী 9 মার্চ মোহামেডানের সভাপতি ও 16 জন পরিচালক নির্বাচনের লক্ষ্যে মোট 271 জন ডেলিগেট তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।